গত পর্বে আমরা দেখেছিলাম যে একটি শক্তিশালী জাদুকর মারা যাওয়ার পর একটি সম্ভ্রান্ত পরিবারে সেকা নামে তৃতীয় ছেলে হিসেবে জন্মগ্রহণ করে। সে কৌশল করে একাডেমিতে ভর্তি হয়। সেখানে তার পরিচয় হয় আমন নামের একটি মেয়ের সঙ্গে। সে একাডেমিতে টপ করে এবং যে সবচেয়ে শক্তিশালী। এন্ট্রান্স সেরিমনির দিন কিছু ডিমন একাডেমিতে হামলা করে দেয়। তাদের বসের সঙ্গে লড়াই করার সময় সেকা জানতে পারে যে তারা এই পৃথিবীতে জন্মকৃত নতুন হিরোকে মারার জন্য এসেছে, যে হলো একাডেমির টপার আম্মু। সেকা ডিমনটিকে মেরে ফেলে এবং সিদ্ধান্ত নেয় যে করে হোক সে আম্মুকে রক্ষা করবে। তাই সে আম্মুর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। পরের বছর নতুন অ্যাডমিশন নেওয়া স্টুডেন্টদের মধ্যে মেবেল নামের একটি স্টুডেন্ট ছিল, যেও আম্মুর মতো শক্তিশালী। প্রিন্সিপাল ম্যাম সেকা এবং মেবেলকে রাজধানীতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বলে। আম্মুর ভীষণ হিংসা হচ্ছিল কারণ তাকে কেন নির্বাচন করা হয়নি। মেবেলের লড়াই দেখার জন্য সে এবং ইফাও তাদের সঙ্গে আসে। ম্যাচের তালিকা দেখে সেকা অবাক হয়, কেননা সে এবং মেবেল সব ম্যাচ জিতলে তারা সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়বে। বরাবরের মতো সে এবং মেবেল সব ম্যাচ জিতে যায়। টুর্নামেন্টের পাশাপাশি সেকা নিজের তদন্তের কাজ চালিয়ে যায়। ফলে সে জানতে পারে যে মেবেলকে নকল হিরো বানিয়ে এখানে আনা হয়েছে যাতে ডিমনদের নজর তার উপরে পড়ে এবং আম্মু সুরক্ষিত থাকে। তার উদ্দেশ্য হলো ফাইনালে গিয়ে অন্য এক প্রতিযোগী কাইলের হাতে মারা যাওয়া, যাতে ডিমনরা মনে করে যে আসল হিরো মারা গেছে। আসলে কাইল ছিল অনেক শক্তিশালী, যে মেবেলের বড় ভাই, কিন্তু আসল প্ল্যানিং ছিল অন্য কিছুই। কাইল এবং মেবেল যে ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছিল, সেই ইনস্টিটিউট চাইছিল যে কাইল যেন ফাইনালে গিয়ে মেবেলকে মেরে তাদের ইনস্টিটিউটকে জনপ্রিয় করে। তাই সেখানে যে সিদ্ধান্ত বদলে ফাইনালে গিয়ে কাইলকে হারিয়ে মেবেলকে একাডেমিতে ফিরিয়ে নিয়ে আসে। এবার আমরা কাহিনীর পরবর্তী অংশটি জানবো। এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কাহিনীতে যাওয়া যাক। একাডেমিতে কয়েক মাস পার হয়ে গরমের ছুটির সময় চলে আসে। আম্মু জানতে চায় যে কে কে গরমের ছুটিতে বাড়িতে যাবে। সেকা জানায় যে তাকে স্টেরিয়া রাজ্যের একটি ড্রাগনকে তদন্ত করতে বলা হয়েছে। আসলে এই কাজটি তার বাবাকে বলা হয়েছিল, কিন্তু তিনি কাজে ব্যস্ত থাকায় সে নিজেই যাবে। ইফা প্রশংসা করে যে সেকার নম্বর এত ভালো আসে যে তার বাবা এর জন্য তাকে যোগ্য মনে করে। আম্মু উত্তেজিত হয়ে যায় এবং সেও সঙ্গে চলতে চায়। ইফা মানা করে দেয় কারণ তার বাবা মা বাড়িতে তার অপেক্ষা করছে। আম্মুর আশা নিমিষেই ভেঙে যায়। মেবেল যাওয়ার আগ্রহ নিয়ে জানতে চায় যে তার কোনো কাজ নেই। সেকা তাকেও মানা করে দেয় কারণ তাকে পড়াশোনা করতে হবে এবং তাকেও তো বাড়ি যেতে হবে। সেকা জিজ্ঞেস করে যে সে চলতে পারবে কিনা। ইফা খুশিতে সম্মত হয় কারণ সে তো এটাই চাইছিল। তখন সেখানে একটি ছেলে এসে উল্টাপাল্টা কথা বলে। আম্মু বলে যে এই ছেলেটি আসলেই কে। ছেলেটি সেকাকে চিনতে পেরে তার কাছে এসে নিজের পরিচয় দেয়। সে হলো অ্যাস্টেরিয়ার রাজ্যের রাজকুমার স্যাসিলিও। সেকা তাকে সম্মান জানায় এবং বলে আপনাকে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, আমাকে ডেকে নিতেন, আমি চলে আসতাম। স্যাসিলিও জানায় যে সে তার সঙ্গে দেখা করতে এবং এই ম্যাজিক একাডেমিটি ঘুরে দেখতে চেয়েছিল। সে ইফার রূপে মুক্ত হয়ে তার নাম জিজ্ঞেস করে। ইফা লজ্জা পায় আর নিজের নাম জানিয়ে দেয়। স্যাসিলিও ইফার হাত ধরে তাকে প্রেমের প্রস্তাব দেয় আর তাকে হ্যারামে যুক্ত হতে বলে। ইফার হৃদয় স্পন্দন যেন তীব্র হয়ে যায়। ইফা ক্ষমা চায় এবং জানায় যে সে একজন দাসী যে সেকার জন্য কাজ করে। স্যাসিলিও ইফার মূল্য জানতে চায়। সেকা কি বলবে বুঝতে পারছিল না। স্যাসিলিওর সঙ্গে থাকা মেয়েটি বুঝতে পারে যে এই জায়গাটি ঠিক নয় এইসব কথা বলার জন্য। একাডেমির একটি রুমে তারা কথা বলে। স্যাসিলিও এখানে আসার আসল উদ্দেশ্য জানায়। তাদের অ্যাস্টেরিয়া রাজ্যে গত 100 বছর ধরে ড্রাগন খুব অদ্ভুত আচরণ করছে। ড্রাগনটি সে রাজ্যের লোকেদের সঙ্গে গত 100 বছর ধরে শান্তিতে থেকে আসছিল। লোকে বলে যে ড্রাগনটি তাদের পূর্বপুরুষের সঙ্গে যুদ্ধেও অংশগ্রহণ করেছিল, কিন্তু এখন ড্রাগনটি বিভিন্ন ফসলের এবং মানুষদের উপরে হামলা শুরু করেছে। সেকা বুঝতে পারে না যে এত বছর ধরে ড্রাগনটি লোকেদের মধ্যে কিভাবে থেকে আসছে। এই ব্যাপারে স্যাসিলিও সঠিক জানে না, তবে বিশেষজ্ঞদের কাছে সে জানতে পেরেছে যে অনেক বছর আগে অ্যাস্টেরিয়ার রানী সেই ড্রাগনটিকে ডিমের মধ্যে থেকে বের করেছিল। সে সেকাকে এই ব্যাপারে তদন্ত করতে বলে যে এখন কেন ড্রাগনটি এমন করছে। সেকা সম্মত হয়, তাই সে তাকে কৃতজ্ঞতা জানায়। স্যাসিলিও ইফার প্রতি আকৃষ্ট হয়ে তাকে ডিনারে প্রস্তাব দিলে তার সঙ্গে থাকা মেয়েটি তাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে বলে। সেকা কথা বলে ফিরে আসলে আম্মু এবং মেবেল তাকে ধরে সবকিছুই জিজ্ঞেস করে। সেকা রুমের মধ্যে যা কিছু আলোচনা হয়েছিল সবকিছু তাদেরকে খুলে বলে। আম্মু রেগে গিয়ে জানতে চায় সে কি ইফাকে তার হাতে তুলে দেওয়ার ব্যাপারে ভাবছে। সেকা না বলে, তবে এটাও ভাবে স্যাসিলিওর ইফাকে খুব পছন্দ হয়েছে, তাই ইফা যদি সেটিই চায় তবে সে যেতে পারে। তারা পরিষ্কার জানিয়ে দেয় যে ইফা সেরকমটা কখনোই চাইবে না। মেবেল বুঝিয়ে দেয় যে সে যেন এই ব্যাপারে ইফাকে কিছুই না বলে, না হলে ইফাকে খুব খারাপ লাগবে। সেকা সম্মত হয়। দুদিন পর তারা একাডেমি থেকে অ্যাস্টেরিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেকার প্রতিবার যেমনটা হয় এবারও গাড়িতে চড়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। সেকা বুঝে যায় তাকে এখন এই সবের অভ্যাস লাগাতে হবে। ইফা ড্রাগনের কথা ভেবে খুব খুশি ছিল। সে ড্রাগনের রাইড করার ইচ্ছা করে কারণ সেটি তাকে খুব ভালো লাগে। ইফা এটাও জানায় যে বেরোনোর সময় স্যাসিলিও তাকে গাড়িতে বসার প্রস্তাব দিয়েছিল। সেকা একটু ভয় পেয়ে যায়। স্যাসিলিও তাকে ড্রাগনের ব্যাপারে কথা বলতে চেয়েছিল। সে বুঝতে পারেনি যে সে কি প্রতিক্রিয়া দিবে, তবে তার মনে হয় না যে তার মতো কোনো মেয়েকে সে তার হ্যারামে নিতে চাইবে।
সত্যি কথা বলতে গেলে ইফা এতটাই সরল যে সে বুঝতে পারে না যে সেসিলির উদ্দেশ্যটা কি। সেকা তো বুঝে গেছে যে রাজকুমার কতটা আগ্রহী। রাজকুমার তার প্রতি আগ্রহী এটি জানতে পেরে সে একটু খুশি হয়। 9 দিন দীর্ঘ জার্নি করে তারা অ্যাস্টেরিয়ার রাজধানী প্রোটেস্টিয়াতে পৌঁছে যায়। এত দীর্ঘ জার্নির পর ইফা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবুজে ঘেরা জঙ্গলটি দেখে ইফার মন ছুঁয়ে যায়। সেসিলিও বলে যখন থেকে ড্রাগনটি হামলা করতে শুরু করেছে তখন থেকে সবাই ভয় পেয়ে আছে আর ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে গেছে। ড্রাগনটি কয়েকদিন আগে থেকে এলাকার আশেপাশে উড়ে বেড়াচ্ছে। সেকাও লক্ষ্য করে যে ড্রাগনটির আকার অনেক বড়। ড্রাগনটি নিচে নেমে সেকা এবং ইফার খুব পাশ দিয়ে যায়। একটি সামনা জাদুকর একটি লাভা বাঘকে সামান করে ড্রাগনটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর বাঘটি ইফার দিকে হামলা করতে আসে। তাই ইফার হাত পা অবশ্যই চোখ বন্ধ করে যেন নিজের মৃত্যুকে মেনে নেয়। এই দিকে সেকা বরফের স্তম্ভ বানিয়ে বাঘটিকে আটকে দেয়। বাঘটির উত্তপ্ত চামড়ার স্পর্শে বরফগুলি গলতে থাকে। সেকা দৌড়ে আসলে বাঘটি তার উপরে লাফিয়ে পড়তে যায়। ঠিক সময়ে সামনের বাঘটিকে আটকে দেয়। সামনের বিষয়টিকে খুব সহজভাবে নেয়। সেসিলিও তাকে রাগ দেখায় কারণ তার ভুলের জন্য অতিথিদের জীবন চলে যেত। এতে সামনের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় না, তবে জানিয়ে দেয় যে তাদের চলে যাওয়ার পর ড্রাগনটির আচরণ অনেক পাল্টে গিয়েছিল। সেটি এখন মানুষদের উপরেও হামলা করতে শুরু করেছে। সেকা তাদের কাছে আসলে সেসিলিও লোকটির সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। লোকটির নাম জ্যাক। ড্রাগনের কবল থেকে লোকেদের সুরক্ষিত রাখার জন্য তাকে রাখা হয়েছে। সে জ্যাককে সেকার পরিচয় করিয়ে দেয়, কিন্তু জ্যাক সেকাকে গুরুত্বহীন নজরে দেখে। সেকা জানতে চায় সে জ্যাক কি উদ্দেশ্যে রেখেছে। সেসিলিও গভীর স্বরে জানায় যে ড্রাগনটিকে হত্যা করার জন্য। সে যুক্তি দেয় যে তাকে মেরে ফেলাই একমাত্র সমাধান। সেকা জানতো যে লাভা টাইগারটি বাঘটিকে কোনো মতে প্রতিহত করতে পারবে কিন্তু মারতে পারবে না। সে সেসিলিওকে এই ব্যাপারে আরেকবার ভেবে দেখার পরামর্শ দেয়, কারণ ড্রাগনটি এবং লাভা বাঘের মধ্যে আকারের অনেক পার্থক্য আছে। সেকা অনুমান করে লাভা বাঘটি আক্রমণে বিরক্ত হয়ে ড্রাগনটি অন্য কোথাও আক্রমণ করতে পারে। জ্যাক সেকার সঙ্গে অপমানজনক কথা বলে এবং তাকে এই ম্যাটার থেকে দূরে থাকতে বলে। সেকা মনের মধ্যে রাগ চেপে রেখে হাসি মুখে সতর্ক করে যে সেই মূল্যবান পশুটি যেন তার চোখের সামনে না পড়ে, না হলে সেটিকে সে পুড়িয়ে শেষ করে দিবে। তাদের ঝামেলা বাড়তে যাচ্ছিল তখন সেসিলিও তাদের থামিয়ে দেয়। জ্যাক বিরক্ত হয়ে তার সঙ্গীর সঙ্গে চলে যায়। সেকা দুঃখ প্রকাশ করে কারণ ইফাকে বিপদের মুখে দেখে সে ভীষণ রেগে গিয়েছিল। সেকা জানতে চায় যে রাজদরবারের লোক এবং রানী কি ড্রাগনটিকে মারার অনুমতি দিয়েছে। সেসিলিও অনুমতি নিয়েছিল না। সেকা মনে কিছুটা রাগ নিয়ে বোঝায় যে ড্রাগনকে এই রাজ্যের একটি বিশেষ প্রতীক মানা হয়, তাই রানীর অনুমতি না নিলে এই কাজটি করা কখনোই ঠিক হবে না। সেসিলিও সেকার আচরণে অসন্তুষ্ট হয় এবং প্রতিবার জানায় যে এই রাজ্যের মালিক হলো সে নিজে। এই সমস্যাটি তার নিজের রাজ্যে, তাই সেকাকে মাথা ঘামাতে মানা করে। সেকা দুঃখ প্রকাশ করে। সে ইফার কাছে গিয়ে রাগ দেখায় কারণ সে কেন নিজেকে রক্ষা করার জন্য জাদুর ব্যবহার করেনি। ইফা জানায় যে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সেকা আরো রেগে যায়। সেকা রাগ দেখায় যে তার অনুপস্থিতিতে সে যদি কোনো বড় সমস্যায় পড়ে তখন কি করবে। সে ভেবেছিল এটিতে বিপদ আছে, এটি হয়তো ইফা বুঝে যাবে, কিন্তু এখন তার মনে হচ্ছে যে সে ইফাকে নিয়ে এসে ভুল করেছে। সেকার কথা ইফা খুব কষ্ট পায়। ইফা খুব মন খারাপ করে দুঃখ প্রকাশ করে। সেসিলিও সেকাকে বোঝায় এবং ইফাকে শান্ত করার চেষ্টা করে। সেকা ইফাকে কঠোরভাবে আদেশ দেয় যে নিজেকে রক্ষা করতে হলে জাদুর ব্যবহার করতে হবে। সেটি যদি করতে না পারে তবে সেখান থেকে পালিয়ে কারো কাছে সাহায্য চাইতে হবে। ইফা সম্মত হয়। সেকা খুব খারাপ লাগে কারণ সে জানে এরকম অবস্থায় যে কেউ ভয় পেয়ে যাবে। সে এটাও জানতো যে এরকম পরিস্থিতিতে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে ভয়ে শরীর অবশ হয়ে যাবে। সে পূর্বের জীবনে তার সিনিয়রকে একই ভুলের জন্য অন্যের খাদ্য হতে দেখেছিল, কিন্তু দানবটিকে সে হারিয়ে দিয়েছিল যেটি এখনো তার গোলাম। তাই সে চায় না যে ইফারও তেমন পরিস্থিতি তৈরি হয়। ইফার খুব মন খারাপ ছিল। পরদিন তারা লাইব্রেরিতে আসে নথিপত্রগুলোকে ভালোভাবে পড়ে ড্রাগন সম্পর্কে জানার জন্য। ইফা লিস্ট দেখে ড্রাগন সম্বন্ধিত সমস্ত পুরনো বইগুলি এনে দেয়। ইফা পুরনো যুগের ভাষা পড়তে পারতো না, কিন্তু সেকা পারত। সেকা বই পড়ে জানতে পারে যে 150 বছর আগে এরকমই এক ঘটনা ঘটেছিল। এই বইয়ের হিসেবে ড্রাগনের জন্ম শত শত বছর আগে হয়েছিল, কিন্তু অভিজ্ঞ লোকেদের মধ্যে অনেক বছর আগে রানী ড্রাগনটিকে একটি ডিমের মধ্যে থেকে বের করেছিল। ড্রাগনটি বড় হয়ে শহরের লোকেদের সঙ্গে থাকতো, কিন্তু একসময় হঠাৎ করে আরেকটি ড্রাগন এই রাজ্যে চলে আসে। তারপর ড্রাগনটি মেয়ে ড্রাগনের সঙ্গে শহরের পাশেই এক পাহাড়ে থাকতে শুরু করে। একসঙ্গে 50 বছর থাকার পর তারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে আশেপাশের লোকেদের উপর হামলা শুরু করে দেয়। ইফা উপলব্ধি করে যে এখন ড্রাগনটি তেমন আচরণ করছে যেমনটা আগে করেছিল। একটি প্রশ্ন যে ড্রাগনটি কেন এমন আচরণ করছিল। সেকা পড়ে জানতে পারে যে তাদের বাচ্চা হয়ে গিয়েছিল, তাই তারা এমন করছিল, কারণ তাদের বাচ্চাদের ক্ষুধা মেটানোর জন্য তারা লোকেদের উপর হামলা করত। বাচ্চা ড্রাগনটি বড় হয়ে যাওয়ার পর সেখান থেকে উড়ে চলে যায়। তার 50 বছর পর মেয়ে ড্রাগনটিও মারা যায়। ড্রাগনটি মারা যাওয়ার এখন 100 বছর হয়ে গেছে। ইফা বুঝতে পারে যে ওই পুরুষ ড্রাগনটি এখন ওই পাহাড়ের কাছেই থাকছে, তাই ড্রাগনটি এমন আচরণ করার কারণ ওর জন্ম হওয়ার সন্তান তো মোটেও হতে পারে না। সেকা ওই পুরুষ ড্রাগনটির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে সে ভালোভাবে তদন্ত করতে পারে। ইফা ভয় পেয়ে যায় কারণ সে মনে করছে
ভেবেছিল যে সেকা ড্রাগনটির সঙ্গে মোকাবিলা করতে পারবে না। সেকা তাকে শান্ত করে যে সে ড্রাগনটির সঙ্গে লড়াই করবে না, সে শুধু ভালোভাবে খোঁজ খবর নিয়ে চলে আসবে। ইফাও সঙ্গে চলতে চায় কিন্তু সেকা মানা করে দেয়, কারণ সেখানে অনেক বিপদ হতে পারে। ইফা রাজি হয়ে যায়। রাতের সময় সেকা ড্রাগনটিকে নিয়ে গবেষণামূলক লেখালেখি করছিল, তখনই ইফা তার কাছে আসে। ইফা কাপা গলায় জানায় যে কিছুক্ষণ আগে একটি দাসী এসে তাকে জানিয়েছে যে রাজকুমার তাকে ডাকছে। সেকা তো বুঝে যায় যে তাকে কেন ডাকা হয়েছে। সেকা তাকে তার কাছে যেতে মানা করে এবং তাকে শান্ত করে যে সে নিচেই পরদিন গিয়ে রাজকুমারের সঙ্গে কথা বলবে। রাজকুমারের জন্য ইফাকে থাকতে ভয় পাচ্ছিল, তাই সেকা নিজের ঘরে আমন্ত্রণ জানায় এবং এক বিছানায় শুয়ে পড়ে। সেকা শান্ত ছিল কিন্তু ইফা নার্ভাস হয়ে পড়েছিল, কারণ সে তাকে পছন্দ করত। সেকা জানতে চায় সে কি সেসিলিওর হ্যারামে অংশগ্রহণ করতে চায়। ইফা না বলে এবং জানতে চায় সে এটি কেন জিজ্ঞেস করছে। সেকা জিজ্ঞেস করে সে যদি তার জন্য যেতে না চায় তবে বলে দিতে পারে। ইফা খুব কষ্ট পায় এবং জানতে চায় সে কি তাকে এত বিরক্ত করে যে সে তার থেকে মুক্ত হতে চায়। কালকে ঘটনার জন্য সে ক্ষমা চায় এবং ভরসা দেয় যে সে খুব শীঘ্রই বিপদের সময় জাদুর ব্যবহার করা শিখে যাবে। এমনকি সে সমস্ত দক্ষতাও শিখে নিবে যাতে সে তাকে সাহায্য করতে পারে। সে কান্না করে তাকে ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করে। সেকা তার ভুল ধারণা দূর করে যে ওই কথা বলার এই মানে ছিল না। সেকা তাকে শান্ত করে যে সে তাকে মোটেও বিরক্ত করে না। সেকা তার কথা চিন্তা করে তাকে এটি করতে বলেছিল, কারণ রাজকীয় হ্যারামে অন্তর্ভুক্ত হওয়া আসলে অনেক বড় ব্যাপার। ইফা জানতে চায় সে যদি সে হ্যারামে যুক্ত হয়ে যায় তবে তার কি কোনো যায় আসবে না। সেকা জানায় যে সে তাকে খুব মিস করবে, তবে সে বোঝায় যে জীবনে সবাইকে নিজের পথ নিজেকেই নির্বাচন করতে হয়। ইফা নিজের কষ্টকে চেপে রেখে জানায় যে সে এই ব্যাপারে ভাববে। সকালে উঠে সেকা দেখে ইফা আগেই চলে গেছে। ইকু তাকে উপলব্ধি করায় যে গত রাতে সে ইফার সঙ্গে খুব কঠোর আচরণ করেছে, তাই তার ওই সরল ইফার উপরে খুব দয়া হচ্ছে। সেকা এখনো বুঝতে পারে না যে সে কি ভুল করেছে। ইউকি আবার জানায় যে ইফা তাকে পছন্দ করে, কিন্তু এখনো সেকা তেমনটা মনে হয় না। ইউকি তাকে নিশ্চিত করে যে ইফা তাকে নিশ্চয়ই ভালোবাসে। সেকা সেসিলিওর কাছে এসে রাগের ভঙ্গিতে জানতে চায় সে গত রাতে কেন ইফাকে ডেকেছিল। সেসিলিও শান্ত স্বরে জানায় যে সে শুধু তার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু সে আসেইনি। সেকা জানতে চায় সে ইফার মধ্যে কি পছন্দ করে। সেসিলিও জানায় যে তার সৌন্দর্য, শুধুমাত্র এটি নয়, তার বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ মেধায় সে মুক্ত হয়ে গেছে। সে জানে যে সেকা এবং ইফা একে অপরের খুব কাছের, তবে তার যায় আসে না। সেকা জানিয়ে দেয় যে তারও ইফার মধ্যে তেমন কিছুই নেই। সেসিলিও আশান্বিত হয়ে যায়, কারণ সে কি ইফার হাত তার হাতে তুলে দেবে। এর পরিবর্তে সে তাকে তার চাওয়া মতো পুরস্কার দেবে। সেকা তার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেয়। সেসিলিওর আশা ভেঙে যায়। সেকা জানায় যে সে আজকে ওই পর্বতের কাছে গিয়ে ড্রাগনটির অনুসন্ধান করবে। সেসিলিও জানতো যে সে ওই ড্রাগনটির কাছে যাও বিপজ্জনক। সেকা বলে যে তার কিছুই হবে না। সেসিলিও অনুমতি দিয়ে দেয় এবং ধারণা করে নেয় যে সে পাহাড়ের কাছে যাচ্ছে, তাই ফিরতে তার কয়েকদিন সময় লাগবে। সেকার যাওয়ার জন্য ইফা খুব চিন্তিত ছিল, তাই সে তাকে ভালোভাবে নিজের খেয়াল রাখতে বলে। সেকা বিদায় জানিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে এলফ মেয়েটি ইফার কাছে আসে এবং জানায় যে সে তার সঙ্গে একাকিত্বে কিছু কথা বলতে চায়। টেরেসে দাঁড়িয়ে জানায় যে এই জায়গাটিতে জাদু শক্তিতে ভরপুর আছে। এই জাদু শক্তির জন্য ড্রাগনটি এখন এত বছর ধরে এই জায়গাটি রক্ষা করে আসছে। ইফা একটু অবাক হয় এবং জানায় যে সে জাদুর ব্যাপারে বেশি কিছু জানে না। এলফ মেয়েটি তার কথায় আপত্তি জানায় এবং প্রকাশ করে যে তুমিও তো জাদুর ব্যবহার করতে পারো। আসলে সে লক্ষ্য করেছে যে এখানে অনেকগুলি এলিমেন্টাস রয়েছে, তাই এলফ মেয়েটি ধরে ফেলে যে ইফা হলো তাদের মতোই এলফদের বংশধর। ইফা হতবাক হয়ে যায়। সে আবার ইফাকে তাদের হ্যারামে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। ইফা প্রস্তাবটি মানা করতে যাবে, তখনই এলফ মেয়েটি কঠোরভাবে তাকে বোঝায় সে কি সবসময় ছেলের গোলাম হয়ে থাকতে চায়। এলফ মেয়েটি প্রকাশ করে যে সে ছেলেটি হলো আসলে একটি ভয়ানক দানব, এমনকি এলিমেন্টাসগুলি তার কাছাকাছি যায় না। এমনটা তার কাছে জাদুশক্তি না থাকার জন্য হয়নি, তারা তাকে এড়িয়ে চলছিল যেমন করে তারা কোনো ভয়ানক দানবকে এড়িয়ে চলে। ইফা জানতো যে সেকা একটু অদ্ভুত, কিন্তু সে এটি কখনোই মানতে রাজি নয় যে সে একটি দানব। সে একজন মানুষ, কারণ সে ছোটবেলা থেকে একই প্রাসাদে বড় হয়েছে এবং তাকে ভালোভাবে চেনে। লিজা জানতে চায় সে কি তার বাবা মাকে ভালো করে জানে এবং সে কি নিশ্চিতভাবে বলতে পারে যে সেকার বাবা মা হলো মানুষ। ইফা সেকার বাবাকে চিনত কিন্তু তার মা কে ছিল সেটি জানতো না। লিজা অনুমান করে যে সেকার মা হয়তো একটি দানব। এই কথা ইফার মোটেও বিশ্বাস হয় না। সে শুধু বিশ্বাস করে যে সেকা একজন মানুষ। এলফ মেয়েটি কঠোর গলায় আপত্তি জানায় যে তার মনে হয় না এর মানে এই নয় যে অন্য কিছু হতে পারে না। তাই সে ইফাকে ভয়ঙ্কর মালিক থেকে দূরে থাকার উপদেশ দেয় এবং ইফাকে হ্যারামটি একবার ঘুরিয়ে দেখানোর জন্য ইচ্ছা প্রকাশ করে। সেকা বিশাল স্যান্ডাপিটের উপরে চড়ে ওই ড্রাগনের বাসার কাছে পৌঁছায়। ড্রাগনটি তাকে শত্রু মনে করে তার উপরে হামলা করে দেয়, কিন্তু সেকা ব্যারিয়ার বানিয়ে বেঁচে যায়। ড্রাগনটি আকাশে উড়ে তার উপরে ঝাঁপিয়ে পড়তে আসলে তখনই সেকা টেলিপোর্ট হয়ে সাইডে সরে যায়। সেকা একটি আকাশিকে সামন করে যেটি ড্রাগনটির মাথায় চড়ে তীব্র এক চিৎকার করে, ফলে ড্রাগনটি অসহ্য হয়ে পড়ে যায় এবং সেকা আকাশটিকে আবার ফেরত পাঠিয়ে দেয়। সেকা একটি নেট বানিয়ে ড্রাগনটিকে আটকে ফেলে। ইউকি জানতো যে সেকা ড্রাগনটিকে আকাশের ব্যবহার না করে হারাতে পারত। সেকা এটি করেছিল না কারণ সে চাইছিল না যে লড়াইয়ে ড্রাগন
ড্রাগনটি অযথা নিজের ডানা হারিয়ে ফেলে। তারা দেখে যে সেখানে ড্রাগনের একটি ডিম আছে। ইউকি অবাক হয় কারণ সে জানতো যে এটি একটি পুরুষ ড্রাগন। সেকা বুঝে যায় যে ড্রাগনটি পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হয়ে গেছে। সে বোঝায় যে অনেক প্রাণী যেমন মাছ, টিকটিকি, সাপ পরিবেশ হিসেবে নিজের জেন্ডার পাল্টে নেয়। তাই সে মনে করে যে ড্রাগনটি হয়তো সেরকমটাই করেছে। সেকা ডিমটি উল্টে দেয় কারণ সে শুনেছিল যে এরকম করা হলে ঠিকভাবে ডিম থেকে বাচ্চা ফুটে। লিজে ইফাকে হেরাম দেখাতে নিয়ে যায়। হেরামটি তেমন নয় যেমনটা ইফা কল্পনা করেছিল। সেটি হলো একটি একাডেমির মতো যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে মেয়েরা পড়তে আসে। এখান থেকে পড়ে কেউ সরকারি চাকরি করে তো কেউ দেশের রাজনীতিতে যুক্ত হয়। এরই সঙ্গে দেশের বেশিরভাগ রানী এখান থেকে বেরিয়েছে। আসলে এই হেরামে মেয়েদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষায় অংশগ্রহণ করানো হয়, যাতে তারা নিজের দক্ষতাকে উন্নতি করে কোনো কাজকে ভালোভাবে করতে পারে। সে ইফাকে পুরো হেরাম ঘুরিয়ে দেখায় এবং সেখানকার বিভিন্ন জিনিস নিয়ে ব্যাখ্যা করতে থাকে। ইফা চুপচাপ সহ্য করে যায় কারণ সে মোটেও হেরামটি নিয়ে আগ্রহী ছিল না। এলফমেন্টি ব্যাখ্যা করে যে সেসিলিওর মা এই দেশের অসাধারণ নারী শাসক ছিলেন। তিনি তীব্র বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ও মানুষের প্রিয় ছিলেন। তাই সেসিলিও ভয় করছে যে সে হয়তো তার মায়ের ঐতিহ্যকে রক্ষা করতে পারবে না। তাই সে ড্রাগনের সমস্যাটি খুব শীঘ্রই সমাধান করতে চায়। সেই ফাঁকে সেসিলিওর ব্যাপারে জানায় যে সে এখন যুবক, তাই তার বেশি অভিজ্ঞতা নেই। তবে সে খারাপ লোকও নয় কারণ সে ছোটবেলা থেকেই তাকে ভালোভাবে জানে। তাই লিজে আবার জানতে চায় সে কি সেসিলিওকে বিয়ে করে তার সঙ্গে থাকতে চায়। ইফা কোনো উত্তর দেয় না। এদিকে সেকা তাপ দিয়ে ডিমটি ফোটাতে সাহায্য করে, তাই ড্রাগনটি তাকে শত্রু হিসেবে দেখে না। সেকা বুঝে গেছে যে ড্রাগনটি কেন তেমন আচরণ করছিল। সেই ব্যাপারে গিয়ে রিপোর্ট দিতে চাইলে ড্রাগনটি তাকে যেতে দেয় না। ড্রাগনটি চাইছিল যে সেকা যেন আরো কিছুক্ষণ ধরে ডিমে তাপ দেয়। এদিকে এলফেন্ট ইফাকে সেসিলিওর কাছে নিয়ে আসে। সেসিলিও একটি সরকারি লোককে নিয়ে এসেছিল ইফাকে সেকার কাছ থেকে কিনে নিজের নামে করার জন্য। সরকারি লোকটি ইফার সৌন্দর্য, শিক্ষাগত যোগ্যতা এবং জাদু ব্যবহারের দক্ষতা বিচার করে একটি মূল্য নির্ধারণ করে। সেসিলিও সেই মূল্য দিতে রাজি হয়। ইফা কিছু বুঝতে পারে না যে তারা কি করছে। সেসিলিও জানিয়ে দেয় যে এই সবকিছুই তাকে সেকা থেকে মুক্ত করার জন্য করা হচ্ছে। টাকা দিয়ে সে তাকে সেকা থেকে মুক্ত করে দিয়েছে, তাই তাকে আর সেকা দাসী হয়ে থাকতে হবে না। ইফা এটি মোটেও চায় না। সে তাকে আপত্তি জানায় এবং অজুহাত দেয় যে এটি করতে হলে তাকে প্রথমে সেকার অনুমতি নিতে হবে। সেসিলিও আত্মবিশ্বাসী যে সে টাকা দিয়ে যে করে হোক সেকাকে মানিয়ে নেবে, না হলে সে নিজের রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে তাকে বিক্রি করার জন্য সেকাকে বাধ্য করবে। তাছাড়াও সে লিজের কাছে জেনে নিয়েছে যে সেকা কতটা ভয়ানক, তাই সে ইফাকে ওই ভয়ানক দানবের কাছে কখনোই ছাড়বে না। ইফা দিশেহারা হয়ে পড়ে এবং অবশেষে জানিয়ে দেয় যে সে সেকা থেকে মুক্ত হতে চায় না। সেসিলিও একটু নিরাশ হয় এবং বোঝানোর চেষ্টা করে যে সে কি চিরকাল তার গোলাম হয়ে থাকতে চায়। ইফা নিশ্চিত যে তাকে কি করতে হবে এবং সেটি সিদ্ধান্ত সে নিজেই নেবে। সেসিলিওর একজন হায়ার অফিসার ইফার রেজিস্ট্রি করা দলিল প্রস্তুত করে নিয়ে আসে। এখন শুধু বাকি ইফার আঙ্গুলের ছাপ নেওয়ার। সমস্ত পরিস্থিতির ব্যাপারে জেনে অফিসার প্রস্তাব দেয় যে এই কাজটি ইফাকে জোরপূর্বক করানোর জন্য। ইফা ভয় চমকে ওঠে। সেসিলিও তার কথায় একমত হয় এবং আদেশ দেয় ইফাকে ধরার জন্য। ইফা চিৎকার করে নিরুপায় হয়ে নিজের শক্তি ব্যবহার করতে যাবে, তখন লিজে একটি বলয় বানিয়ে দেয় যেটির মধ্যে ইফার কোনো জাদুই কাজ করবে না। লিজে মনে করে যে এটি দেশের জন্য এবং ইফার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে ইফার আঙ্গুল কেটে জোর করে আঙ্গুলের ছাপ নিতে যায়, তখন ইফা নিরুপায় হয়ে চোখ বন্ধ করে মনে মনে সেকার নাম চিৎকার করে। হঠাৎ সে ড্রাগনটি এসে লিজের ব্যারিয়ারটি ভেঙে দেয় আর সবাই ভয় পেয়ে যায়। সে ড্রাগনটির উপর সেকা ছিল। এই দেখে ইফা সুস্থির নিঃশ্বাস ফেলে। তারা এখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তখন সেকা জানায় যে সে ড্রাগনটির সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। সেকা তাড়াহুড়ো করে ড্রাগনের উপরেই চলে এসেছে। সে এখন একজনকে নিয়ে যেতে চায় যে ফায়ার ম্যাজিকের ব্যবহার করে ড্রাগনটির ডিম গরম রাখতে পারে। সেকা লক্ষ্য করে যে এই কাজে ইফাই সবচেয়ে উপযুক্ত হবে, তাই সে তাকে সঙ্গে চলতে বলে। এটা যেন ইফার কাছে স্বপ্নের মতো ছিল। সে উত্তেজিত হয়ে দৌড়ে যেতে ধরলে লিজে তাকে থামার জন্য বলে। ইফা দাঁড়িয়ে ক্ষমা চায় কারণ সে সেকার সঙ্গে যেতে চায়। সে এটাও প্রকাশ করে যে সে সেকাকে পছন্দ করে। ইফা যেতে ধরলে সেসিলিও তাকে আর থামাতে পারে না। সে ড্রাগনে বসে সেকার সঙ্গে চলে যায়। এরই সাথে তার ড্রাগনে রাইড করার স্বপ্ন পূরণ হয়ে যায়। ইফা তার প্রশংসা করে এমন এক অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার জন্য। সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে যে এখন তার জন্য যা করলো সেটির জন্য। সেকা তাকে ড্রাগনটির বাসার কাছে নিয়ে আসে। হঠাৎ লাভা বাকরি তাদের উপর হামলা করতে আসে, কিন্তু এবারও সেকা তাকে আটকে দেয়। সেকা তাদের বের হতে বলে। সে বুঝে যায় যে তারা ড্রাগনটির ডিম নেওয়ার জন্য এই সব কিছু করছে। জ্যাক নিজের পরিকল্পনা বলে যে সে ডিমটি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাদের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই তাদের এখন মরতে হবে। সে তাচ্ছিল্য করে বলে যে ওই মাথামোটা রাজকুমার সব মিথ্যা কথায় বিশ্বাস করে নিয়েছে। সে আবার বাঘটিকে আক্রমণ করতে পাঠায়। হঠাৎ এক বিশাল জলধারা বিস্ফোরণ বাঘটিকে উড়িয়ে দূরে ফেলে দেয়। এদিকে সেকাও অবাক। এই জাদুটি ইফা করেছিল। ইফা এখন আর বোকা নেই। সে এখন বুঝে গেছে যে এই পরিস্থিতিতে তাকে কি করতে হবে। যে ক্ষিপ্ত হয়ে সবাইকে একসঙ্গে হামলা করতে পাঠিয়ে দেয়। সেকা হোয়াইট ফ্লেম জাদুর ব্যবহার করে বাঘটিকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে নিজের শক্তি প্রদর্শন করে। সে নিজের কথা প্রমাণ দেখায় যেটি সে আগে বলেছিল যে তার বাঘটিকে সে পুড়িয়ে শেষ করে
দিবে। জ্যাক একটু ভয় পায় এবং জানতে চায় সে আসলেই কে। সেকা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করে যে সে হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর। সবাই ভয় পেয়েছিল, তাই জ্যাক রেগে গিয়ে ধমক দিয়ে তাদের আক্রমণ করতে বলে। হঠাৎ ড্রাগনটি সামনে দাঁড়িয়ে গেলে সবাই ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালিয়ে যায়। সেকা তাদের ধরে ফেলে। জ্যাক রেগে গিয়ে একটি মন্ত্র পড়তে শুরু করে, তখন ইফা তার সামানিং বইটি পুড়িয়ে দেয়। এত গুরুত্বপূর্ণ বইটি হারানোর জন্য জ্যাক পাগলের মতো চিৎকার করতে থাকে। সেকা এর জন্য ইফার প্রশংসা করে। ইফা খুব খুশি হয় এবং সেকা স্বীকার করে যে তাকে এখানে আনার সিদ্ধান্ত একদম ঠিক ছিল। কিন্তু সেকা জানতো না যে ইফা পানির জাদুও ব্যবহার করতে পারে। সেকা মুগ্ধতা প্রকাশ করে এই দেখে ইফার তো খুশির ঠিকানাই থাকে না। সেকা ফিরে গিয়ে সেসিলিওকে সমস্ত ঘটনার ব্যাপারে জানায়। সেসিলিও রেগে যায় এবং জ্যাককে বন্দি বানিয়ে ফেলে। সেকা তদন্তে রিপোর্ট দেয় যে ড্রাগনটি অদ্ভুত আচরণ করছিল কারণ সে ডিম দিয়েছিল। সে চাইছিল যে কেউ যেন তার ডিমে তাপ দিয়ে বাচ্চা ফোটাতে সাহায্য করে, তাই ড্রাগনটি সেকাকে গ্রহণ করে নিয়েছিল। এই থেকে তার বিশ্বাস হয়ে গেছে যে ডিম থেকে ড্রাগনকে বের করা রাজকুমারীর কাহিনীটি সঠিক ছিল। ড্রাগনটি মানুষকে নিজের বাবা মা মনে করে, তাই শত শত বছর ধরে তারা এই রাজ্যকে রক্ষা করে আসছে। সেকা বুদ্ধি দেয় যে ড্রাগনটির ডিম গরম রাখলে ড্রাগনটি এবং এই শহরের লোক আবার পরিবারের মতো হয়ে যাবে। কিন্তু সেসিলিও অন্য কিছু ভেবে রেখেছিল। সে আদেশ দেয় ড্রাগনটিকে মেরে ফেলার জন্য, কারণ সবার নজরে সে নিজেকে বড় এবং যোগ্য প্রমাণ করতে চায় যাতে সে পরবর্তী রাজা হতে পারে। সেকা তাকে মুখের উপরে না বলে দেয়। কথাটি তার ইগোতে লেগে যায়, তাই সে সঙ্গে সঙ্গে তাকে বন্দি বানানোর আদেশ দেয়। সে সেকাকে মিথ্যা দোষারোপ করে জাদু করে ড্রাগনটিকে পাগল করার জন্য। সেকা প্রতিবাদ জানায় না, কারণ সে এখানে একাই আছে। সেসিলিও এখানে থামে না। সে মনে করে যে সেকাকে তাদের পথ থেকে সরিয়ে দিয়েছে, তাই সে আবার হাত বাড়িয়ে ইফাকে প্রস্তাব দেয় তার সঙ্গে থেকে যাওয়ার জন্য। সেকা তার হাত দূরে সরিয়ে দেয় এবং রেগে যায়, কারণ সে নিজের লিমিট পার করে দিচ্ছে। সে এতক্ষণ তার আচরণ সহ্য করে আসছে কারণ সে এই দেশের কোনো রাজনৈতিক চক্করে পড়তে চায় না। সেকা তাকে অপমান করে কারণ সে কোনো মেয়ের সম্মান করতে পারে না, তো কিভাবে নিজের দেশবাসীর সম্মান করতে পারবে। সে তাকে এক নিষ্কর্মা বলে অভিহিত করে এবং মেয়ের চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মনোনিবেশ করতে বলে। ইফা একটু অবাক হয়, কারণ সেকা তার জন্য কত বড় ঝুঁকি নিয়ে নিয়েছে। সেকা তাকে অনেক কথা শুনিয়ে সব রাগ একবারে ঝেড়ে দেয় এবং তাকে বোকা বলে অপমান করে। সেসিলিওর সম্মানে চরম আঘাত লাগে। সেকা চিৎকার করে জানিয়ে দেয় যে তার মতো কোনো নারীলোভী পুরুষের হাতে ইফাকে কখনোই দিবে না। সেখানে এক চরম নীরবতা ছেয়ে যায়। সেকা নিজের ভুল বুঝতে পারে যে সে একটু বেশি করে ফেলেছে। লিজে জোরে জোরে হাসতে থাকে, কারণ সে জানতো যে সেসিলিওর আচরণে এমনই পরিস্থিতি তৈরি করবে। সে ইফার কাছে এসে তার ইচ্ছা জানতে চায়। ইফা প্রকাশ করে যে সে তার প্রস্তাব গ্রহণ করতে পারবে না, কারণ সে সেকার সঙ্গে একাডেমি যাবে। কিন্তু এখনো সেসিলিওর মন মানতে চায় না। লিজে এসে বোঝায় যে তার জিত কখনোই পূরণ হবে না, কারণ ইফা তাকে রিজেক্ট করে দিয়েছে। সে সেকার কাছে দুঃখ প্রকাশ করে রাজকুমারের এমন আচরণ করার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করে ড্রাগনের ব্যাপারে সাহায্য করার জন্য। সেকাও ক্ষমা চায়, কারণ সে এত কিছু বলে ফেলেছে। লিজে ইফার সঙ্গে একা কথা বলে। লিজে জানতে চায় সে কি ওই ছেলেকে ভালোবাসে। ইফা লজ্জায় দিশেহারা হয়ে পড়ে। সে ইফাকে কিছু বিশেষ লাইট এলিমেন্ট দিয়ে দেয় যেটি হিলিং করে, তাই তার হাত তৎক্ষণাৎ ছেড়ে যায়। ইফাকে দেখে তার একটি সুন্দরী পরীর কাহিনীর কথা মনে পড়ে যায়। সে এত নরম মনে ছিল যে হিরোর সঙ্গে থেকেও ডিমন কিংকে ক্ষমা করে দিয়েছিল। সে ইফাকে ভরসা দেয় যে একদিন সেকাও তার ফিলিংস বুঝবে। ফেরার পথে সেকা তার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর বুঝতে পারে যে সে হলো এর্থের বংশধর, তাই হয়তো এলিমেন্টের জাদু ব্যবহার করতে পারে। লিজে তাকে বলেছিল যে সেকা একজন দানব। এই কথা মনে করে ইফা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে চেয়েও আর করে না। সেকা খুব খুশি যে সে ওই বোকা রাজকুমারকে রিজেক্ট করে দিয়েছে। তখন সেকা জানতে চায় সে কেমন ছেলেকে বিয়ে করবে। ইফা লজ্জা পেয়েছে এবং ওই ছেলের মধ্যে সেই সমস্ত গুণের কথা উল্লেখ করে যেই গুণগুলি সেকার মধ্যে আছে। পরোক্ষভাবে সে সেকার দিকে ইঙ্গিত করছিল। সেকা চিন্তায় পড়ে যায়, কারণ ইফা তো অনেক গুণ চায় যেগুলো একসঙ্গে কোনো একটি ছেলের মধ্যে খুঁজে পাওয়া অসম্ভব। ইফা তো জানে যে তেমন একটি ছেলে আছে। অন্যদিকে একটি গভীর জঙ্গলে আমরা কিছু ডিমান্ডদের দেখি যারা মানুষদের এলাকাতে প্রবেশের পরিকল্পনা করছে হিরোকে খোঁজার জন্য। প্রত্যেক ডিমান্ডদের আলাদা আলাদা ক্ষমতা ছিল। তারা একটি ছেলেকে নিয়েছিল পথ দেখানোর জন্য, কিন্তু সেই ছেলেটি আর সাহায্য করতে চায় না, কারণ ডিমান্ডগুলি তাদের গ্রামের সমস্ত লোকেদের মেরে ফেলেছে। ছেলেটি একটি বিস্টেমার ছিল যে একটি বিশাল দানবকে ডেকে নেয় তাদের আটকানোর জন্য। ডিমান্ডদের ক্যাপ্টেন এক কোপ দিয়ে বিশাল দানবটির গলা ছুটিয়ে ফেলে। তারপর সমস্ত ডিমান্ড মিলে সেই ছেলেটিকে চিবিয়ে খেয়ে ফেলে। ক্যাপ্টেনের পরিকল্পনা ছিল যে করে হোক সে হিরোকে মেরে ফেলবে। এর জন্য যদি তাকে মরতে হয় তবুও সে প্রস্তুত। একাডেমিতে ফিরেই সেকার এক অদ্ভুত অনুভূতি হয়। তবে সেই বিষয়ে বেশি গুরুত্ব না দিয়ে তার বান্ধবীদের সঙ্গে একাডেমিতে চলে যায়।
একজন গার্ড এসে রাজ্যের রাজকুমারীকে বলে যে বেরোনোর সময় হয়ে গেছে। একাডেমিতে সেকা আম্মুকে বলে যে তাকে তার পরিবারের সঙ্গে দেখা করাতে চায়। আম্মু অন্য কিছু ভেবে লজ্জা পেয়ে যায়। ইফা একটু কষ্ট পায় কারণ সে মনে করে যে সেকা হয়তো আম্মুকে পছন্দ করে। সেকা তার ভুল ধারণা দূর করে যে এই গরমে ছুটিতে তার বাবা তাকে সেই তলোয়ারবাজকে নিয়ে যেতে বলে সে যে 4টি এলিমেন্টারই ব্যবহার করতে পারে, তাই সে আম্মুকে সঙ্গে নিয়ে যেতে চায়। সঙ্গে মেবেলকেও চলতে বলে। তারা সবাই যেতে রাজি হয়। সেকার বাড়িতে যাওয়ার প্রতি একটুও মন টানছিল না। সেকা অনুমান করে যে প্রাসাদে নিশ্চয়ই কোনো না কোনো বিশেষ অতিথি এসেছে যে তাদের সঙ্গে দেখা করতে চায়। সেকা যাওয়ার ইচ্ছা করে না কারণ সে কোনো রাজনৈতিক ঝামেলায় জড়াতে চায় না, কিন্তু তাকে যেতেই হবে কারণ সে নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবে না। তারা প্রাসাদে পৌঁছে যায় যেখানে লুপ তাদের স্বাগত জানায়। সেকা তার প্রশংসা করে যে তাকে দেখে রাজকুমারের মতো মনে হচ্ছে। এই শুনে লুপ খুশি হয়ে যায়। সেকা তার সমস্ত বান্ধবীদের পরিচয় করে এবং লুপঠো তাদের অভ্যর্থনা জানায়। সেখানে ইফার বাবা ছিল যেও সবাইকে আন্তরিকভাবে আপ্যায়ন করে। লুপ ইফার রূপের প্রশংসা করে যে সে আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছে। এই শুনে ইফা তো খুব খুশি হয় এবং একটু লজ্জাও পায়। অহংকারী গেলে হঠাৎ চিৎকার করে ওঠে কারণ সে অনেক দিন থেকে এই দিনেরই অপেক্ষা করছিল। তারা একটু বিরক্ত হয়। সেকা তার খোঁজ খবর নেয় এবং জানতে চায় আর্মিতে তার দিনকাল কেমন চলছে। গেলে আর্মির কাজটি খুব উপভোগ করছিল এবং সত্যি কথা বলতে গেলে সে কখনোই ভাবেনি যে এই কাজে সে এতটা মজা পাবে। সেকা অবাক হয় কারণ তার তো সেই কাজটি মোটেও পছন্দের ছিল না। গেলে এই কাজে খুব খুশি, কিন্তু সে এখনো ভুলে যায়নি যে সেকা তাকে কিভাবে অপমান করেছিল, তাই সে তখনই তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে দেয়। আম্মু চিনতে পারে যে সে হলো ওই ছেলে যে সবসময় ইফাকে বিরক্ত করত। আম্মু সামনে দাঁড়িয়ে তার চ্যালেঞ্জটি নিজেই গ্রহণ করে। সেকা প্রকাশ করে যে আম্মু তার থেকেও শক্তিশালী, তাই সে আম্মু থেকে জিতে যায় তবে সে নিজে তার সঙ্গে লড়াই করবে। গিলে নিজের দক্ষতায় অহংকার করে আম্মুকে ভালো তলোয়ারটি দিয়ে সে নিজের কাঠের তলোয়ারটি নিয়ে লড়াই করতে চায় কারণ সে আম্মুকে সেকার থেকেও অযোগ্য মনে করছিল। সেকা জানতো যে আম্মু একজন হিরো, তাই সে খুব সহজেই জিতে যাবে। এই লড়াইয়ে জাদুর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। আম্মু তীব্র এক হামলা করে এতে গিলের অনুমান হয়ে যায় যে আম্মু কতটা শক্তিশালী। সে আঘাত করতে করতে গিলেকে পিছনে সরাতে থাকে। গিলে বুঝে যায় যে এরকম ভাবে করলে চলবে না। হঠাৎ করে আম্মু সর্বশেষ হামলা করতে যাবে তখন গিলে জাদুর ব্যবহারের ভান করে, ফলে আম্মুর মনোযোগ সরে যায় এবং এই সুযোগে সে আঘাত করে তার তলোয়ারটি উড়িয়ে দেয়। আম্মুর সম্মানে আঘাত লাগে এবং সে জানায় যে জাদুর ব্যবহার মানা ছিল, কিন্তু গিলে তো জাদুর ব্যবহার করেনি। আম্মুর সঙ্গে প্রত্যেকবারই এমনটা হয় যে সবাই তাকে ঠকিয়ে দেয়। সে আবার লড়তে চায় কিন্তু গিলে মানা করে দেয় কারণ তার সঙ্গে আবার লড়লে সে হেরেও যেতে পারে। এবার পালা হলো সেকাকে তার সঙ্গে লড়াই করার। গিলে এটাও জেনে গেছে যে ক্যাপিটালের টুর্নামেন্টে সেকা বিজয়ী হয়েছে। সেকার কাছে লড়াই করা ছাড়া আর যেন কোনো উপায় থাকে না। সেখানে রাজকুমারী এসে মুগ্ধতা প্রকাশ করে কারণ তাদের মধ্যেকার ম্যাচ দেখা সত্যি তার কাছে ভাগ্যের ব্যাপার। গিলে চিন্তিত স্বরে জানতে চায় সে এখানে কি করছে, তাকে তো একা ঘুরতে নিষেধ করা হয়েছিল। রাজকুমারী জানায় যে তার কোনো দোষ নেই কারণ তার গার্ডগুলি তাকে ছেড়ে চলে গিয়েছিল। সত্যটা ছিল সে নিজেই তাদের ছেড়ে চলে এসেছে। রাজকুমারী দ্রুত লড়াইটি শুরু করতে বলে, সঙ্গে এটাও ইঙ্গিত দেয় যে সে সেকার থেকে লড়াই করে কিছুই পাবে না। গিলে বুঝতে পারে যে রাজকুমারীর মতে সে সেকার থেকে জিততে পারবে না। সে কিছু একটা ভেবে সেকার সঙ্গে আর লড়াই করে না। সেকা অবাক হয় কারণ গিলে রাজকুমারী কথাতে তার সঙ্গে লড়াই করলো না। গিলে রাজকুমারী পরিচয় করায় যে তার নাম হলো ফিওনা, যে একজন পবিত্র রাজকুমারী। সবাই হতবাক হয়ে যায়। 15 বছর আগে রাজধানীতে অবস্থিত একটি মন্দিরের পুরোহিত্রী তাকে জন্ম দিয়েছিলেন, যার বাবা ছিলেন এই রাজ্যের রাজা। রাজকুমারীর মধ্যে সেই পুরোহিত্রী এবং রাজার রক্ত আছে, তাই তাকে পবিত্র রাজকুমারী বলা হয়। আমু নার্ভাস হয়ে শেখার কাছে জানতে চায় যে পবিত্র রাজকুমারী তাদের বাড়িতে কি করছে। রাজকুমারী আমুকে জানায় যে সে তার সঙ্গে একবার দেখা করতে চাইছিল। সে আমু 4টি এলিমেন্টের ব্যবহার করার এবং তলোয়ার চালানোর খুব প্রশংসা করে। রাজকুমারী লক্ষ্য করে যে আমুর লাল চুল এবং সবুজ চোখ এইসব গুণ মিলে যায় যেমনটা সে কাহিনীতে শুনেছিল। রাজকুমারী অনুমান করে যে শেষ সময়ে তার মা হয়তো এমনই কাউকে দেখেছিল। সে শেখাকে কৃতজ্ঞতা প্রকাশ করে তার কথা রেখে এখানে আসার জন্য। শেখা জানায় যদি কোনো সাহায্যের প্রয়োজন থাকে তবে সে সর্বদা পাশে থাকবে। রাজকুমারী কিছু একটা ভেবে সেখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেয়। তাই সে অনুরোধ করে সে কি তাকে রাজধানীতে ছেড়ে আসবে। শেখা সম্মত হয়ে যায়, তাই রাজকুমারী খুশি হয়ে যায়। রাজকুমারী চলে যাওয়ার পর তারা সবাই মিলে তাকে ঘিরে ধরে চাপ দিয়ে জানতে চায় সে কেন বলেনি যে রাজকুমারী তাদের বাড়িতে আছে। শেখার কাছে যেন কোনো উত্তর থাকে না। রাতের খাবারের সময় রাজকুমারী কথা উঠায় এই বলেই যে পরবর্তী জন্মে সে চাইবে সে যেন উঠতে পারে। সবাই একটু অবাক হয়। তখন শেখা বুদ্ধি দেয় যে সে যেন ওই পাখিটি হয়ে যায় যেটি দক্ষিণের জঙ্গলে পাওয়া যায়। শেখাকে দেখে তার ইফার বাবার সঙ্গে কথা বলার একটি দৃশ্যর কথা মনে পড়ে। ইফার বাবা শেখার মতো একটি অবৈধ সন্তানের গোলাম হিসেবে ইফাকে একাডেমিতে পাঠানোর জন্য অসন্তুষ্ট ছিল। শেখার বাবা জানায় যে
সেকা একাডেমিতে ভালো করছে, তাই তার জন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু ইফার বাবা সেকাকে বাজে ছেলেই মনে করে, কিন্তু তার বাবা তেমনটা মনে করে না। দৃশ্য বর্তমান সময় ফিরে আসে। তখন তার বাবা সেকাকে কৃতজ্ঞতা জানায় স্টের ব্যাপারে সাহায্য করার জন্য। সেকা খুব খুশি হয়। তখন তার মাও তাকে বেশি বেশি করে বাড়িতে চিঠি লিখতে বলেন। সেকা হ্যাঁ বলে, কিন্তু অবাক হয় যে তার মা কোনোদিন তাকে এমন গুরুত্ব দেয়নি। রাতে ইউকি রাজকুমারীর টেবিলে বলা কথাগুলিকে অবজ্ঞা সুযোগ ভঙ্গিতে বলে এবং জানায় যে সে রাজকুমারীকে মোটেও পছন্দ করে না। সেকা জানায় যে তার আগের জন্মের স্ত্রীও তার মতোই ছিল। এই শুনে ইউকি তো একেবারে অবাক। তখনই সেখানে আম্মু চলে আসে। সেকা উপদেশ দেয় যে এত রাতে কোনো ছেলে রুমে একা আসা ঠিক নয়। আম্মু বিরক্ত হয়ে জানায় যে সেই সব করে কিছুই লাভ নেই, কারণ সে তো আগে তাকে পোশাক ছাড়াই দেখে ফেলেছে। সেকা অস্বস্তিতে পড়ে যায়। আম্মু একা বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই সে তার সঙ্গে কথা বলতে এসেছে। আম্মু জানতে চায় যে সে স্কুলের পরে কি করবে। সে মনে করে যে সেকা হয়তো স্কুলের পরে অন্য কোথাও পড়াশোনা করতে যাবে। সেকা জানতে চায় সে কি করবে। আম্মু জানায় যে স্কুল শেষ করে সে আবার অ্যাডভেঞ্চারার হয়ে যাবে, কারণ এটি ছাড়া সে অন্য কিছু আর ভাবতেই পারবে না। সেকা জানায় যে সেও অ্যাডভেঞ্চারার হবে। এই শুনে আম্মু চমকে যায়, কারণ সে কখনোই ভাবেনি যে আসলে সেকা এর জন্য সিরিয়াস ছিল। আম্মু খুব খুশি হয় এবং সেকাকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে তারা একসঙ্গে অ্যাডভেঞ্চার করবে। সেকা কথা দেয় এবং আম্মু খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ইউকি সেকাকে তার উদ্দেশ্য মনে করানোর চেষ্টা করে। সে আম্মুর কাছাকাছি এসেছিল তার শক্তি দ্বারা নিজের শক্তিকে গোপন রাখার জন্য। সেকা সে উদ্দেশ্যটি ভুলে যায়নি, তাই সে জানতো যে সে কি করছে। পরদিন সবাই মিলে রাজকুমারীকে শহর ঘোরাতে নিয়ে যায়। গিলে খুব সতর্ক ছিল, কারণ রাজকুমারী সমস্ত গার্ডদের পিছনে রাখার আদেশ দিয়েছিলেন যাতে লোকজনের দৃষ্টি তার উপরে বেশি না পড়ে। তাই সেকাকেও সতর্ক থাকতে বলে, কারণ কোনো দুর্ঘটনা ঘটলে তাদের দুইজনকেই সামলাতে হবে। বাজারের মধ্যে এত সংখ্যক লোকের ভিড় দেখে সে খুব খুশি হয়ে যায়। সে প্রাসাদের মধ্যে বেশিরভাগ সময় থেকে এসেছে, তাই এমন অভিজ্ঞতা তার জন্য নতুন ছিল। রাজকুমারী হারানোর অজুহাত দেখিয়ে সেকার হাত ধরে দৌড়ে বাজারের মধ্যে চলে যায়। এতে গ্লে একটু বিরক্ত হয়, তবে আমু তো হতবাক হয়ে চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। রাজকুমারীর মনে হচ্ছিল যে তারা কোনো ডেটে আছে, তাই রাজকুমারীকে খুব মজা লাগছিল। সে একটি খাবার দেখে সেটি খেতে চায়। গ্লে সেই খাবারটি তাদের এনে দেয়। এই দেখে সেকা অবাক, কারণ গ্লে তো এখন ভালো ছেলে হয়ে গেছে। রাজকুমারী একটি প্রেমিক প্রেমিকাকে কাছাকাছি সময় কাটাতে দেখে জানতে চায় যে কোনো মানুষের কাছাকাছি যাওয়ার জন্য কি করতে হয়। সেকা জানায় কাহিনীতে তো এরকমটা হয়ে থাকে যে কোনো ছেলে কোনো মেয়েকে রক্ষা করে আর তারা নিজে থেকে একে অপরের কাছে চলে আসে। আম্মু অ্যাডভেঞ্চারাসদের কাছ থেকে এমনই একটি কাহিনী শুনেছিল যে কোনো ছেলে কোনো মেয়েকে দানবের হাত থেকে রক্ষা করে এবং তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। কিন্তু তাদের কথা শুনে গেলে একেবারে বিরক্ত হয়ে যায়। তবে এই কথাটি রাজকুমারীকে খুব ভালো লাগে যে সে যখন বিপদের মধ্যে থাকবে তখন কেউ তাকে বাঁচাতে আসবে। সেকা রাজকুমারীর হাত ধরে চলছিল, তখন আম্মু বিরক্ত হয়ে ইশারা করলে সেকা হাত ছেড়ে দেয়। রাজকুমারী মুচকি হেসে সেকাকে তার কাছাকাছি থাকতে বলে, কারণ কখন কি হয়ে যাবে কেউ জানে না। এই শুনে সেকা মুচকি হাসি দিলে আম্মু তখন সেকার মজা নিয়ে চলে যায়। তারা একটি নির্মাণের জায়গায় পৌঁছায়। তখন রাজকুমারী কাছে থেকে দেখার নাম করে সেকার হাত ধরে তাকে টেনে নিয়ে চলে যায়। হঠাৎ করে দড়ি ছিঁড়ে বিশাল কাঠের বোঝা তাদের উপরে পড়তে যায়। তখন গিলে কাঠের বোঝাটিকে টুকরো করে দেয় আর আম্মু গোলাম বানিয়ে তাদের ঢেকে দেয়। ফলে তাদের কিছুই হয় না। এর জন্য মিস্টার সোলজার মানে গিলে এবং মিস্টার টপ স্টুডেন্ট মানে আম্মু একে অপরের প্রশংসা করে। সেকা কৃতজ্ঞতা জানে তাদের বাঁচানোর জন্য। তখন আম্মু তাকে রাগ দেখায়, কারণ সে নিজে কেন কিছু করেনি। সেকা জানতো যে তারা দুইজনেই সামলে নেবে। রাজকুমারী একটু নিরাশ হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে তার জীবন সেকা বাঁচাবে। রাজকুমারী তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এত সময় সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। এই দেখে গিলে জানায় যে তাদের এখন ফিরে যেতে হবে। সেকা দ্রুত রাজকুমারীর জন্য একটু উপহার কিনে এনে দেয়, যেটি হলো চুল বাঁধার একটি ফিতা। সেকা নিজের হাত দিয়ে সেই ফিতাটি রাজকুমারীর চুলে বেঁধে দেয়। সে উপহারটি দেখে সবাই খুব পছন্দ করে, কিন্তু তাকে দেখে কেমন লাগছে এটি রাজকুমারী নিজেই দেখতে পাচ্ছিল না। সেকা একটি মন্ত্র পড়ে আয়না বানিয়ে দেয়। এই উপহারটি রাজকুমারী নিজেও খুব পছন্দ করে, তাই সেকাকে কৃতজ্ঞতা জানায়। এরকম উপহার আগে তাকে কেউ দেয়নি, তাই সে খুব খুশি হয় আর কথা দেয় যে এই উপহারটি সে খুব যত্ন করে রাখবে। তবে আমু এবং গ্লে সেকা সেই জাদুটি দেখে অবাক ছিল। সন্ধ্যার সময় গ্লে যখন ট্রেনিং করছিল তখন সেকা তার কাছে আসে। গ্লেকে এত কঠোর পরিশ্রম করতে দেখে সেকা প্রমাণ পায় যে রাজকুমারী তাকে কেন নিজের পবিত্র যোদ্ধা হিসেবে নির্বাচন করেছে। গ্লে গভীর স্বরে জানায় যে তাকে তার যোগ্যতার জন্য নির্বাচন করা হয়নি, তাকে নির্বাচন করা হয়েছে কোনো চক্রান্তের জন্য। গ্লের নজরে রাজকুমারী হলো রাজনীতিকের মতো, যে নিজের স্বার্থকে সবার আগে রাখে। সেকার তেমনটা মনে হয় না। গ্লে সেকাকে বিশ্বাস করায় যে রাজকুমারীকে দেখে তেমনটা মনে হয় না, কিন্তু সে আসলেই তেমন। সে রাজকুমার ব্যাপারে জানায় যে একসময় প্রাসাদ থেকে তার বের হওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে কিছু সময় পর সে মুক্ত হয়ে পবিত্র রাজকুমারী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। এখন তাকে আসনে বসার যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেকা একটু অবাক হয়, কারণ রাজকুমারী একাই এত কিছু করেছে। গ্লে প্রকাশ করে যে রাজকুমারী
রাজকুমারী ভবিষ্যৎ দেখতে পারে। সেকা থমকে যায় আর বিশ্বাস করতে পারে না যে এটি করা কি আদৌ সম্ভব। গ্লে জানায় যে রাজকুমারী মা কোনো সাধারণ পুরোহিত্রী ছিল না, সেও ভবিষ্যৎ দেখতে পারত। রাজকুমারীর যখন জন্ম হয়েছিল তখন সে একটি হিরো এবং ডিমন কিং এর ভবিষ্যৎবাণী করেছিল। সেকা জানতে চায় যে রাজ্য এবং রাজকুমারী কি জেনে গেছে যে সেই হিরোটিকে এখনো কেউ জানতে পারেনি। গ্লে অনুমান করে যে রাজকুমারী আমুর সঙ্গে দেখা করতে যতটা আগ্রহী ছিল সেই হিসেবে বিবেচনা করলে আমুকে হিরো হওয়ার কথা। সেকা একটি গভীর চিন্তায় ডুবে যায়। গ্লে এটাও প্রকাশ করে যে রাজকুমারী তার সঙ্গে দেখা করার জন্য খুব আগ্রহী ছিল। তাই গ্লে তাকে সতর্ক করে দেয়, কারণ রাজকুমারীর নজর পুরো রাজ্যের ভবিষ্যতের উপরে আছে। এই পর্বটি এই পর্যন্তই। পরের পর্বটি আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।